যেমন আপনারা দেখেছিলেন গত পর্বে আমরা চলে গেছিলাম পেনাং হিল আর চড়েছিলাম সেখানকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফানিকুলার রেলওয়ে। পেনাং হিলের উপর থেকে কিছু অসাধারণ দৃশ্য দেখেছিলাম গোটা পেনাং শহরে। সেখান থেকে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা দিয়েছিলাম একটা সুন্দর ঘুম, কারণ পরের দিন সকালবেলা উঠে আমাদের রওনা দিতে হতো লাঙ্কাবি। আজকের গোটা পর্ব জুড়ে রয়েছে আমাদের পেনাং থেকে লাঙ্কাবি উড়ে আসা এবং আরও গল্প। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আমরা আজকে চেক আউট করছি পেনাং থেকে। এখন চাবিটা রাখতে হবে লক বক্সে, ছবি তুলে নিয়ে ওনারকে পাঠাতে হবে। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। এখান থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। প্রচুর টাকা নিয়ে নিল ক্যাবে সার্চের জন্যে। হয়ে গেছে লক, নাম্বারটা ঘেটে দিই। চলুন যাওয়া যাক লাঙ্কাবি। রিদ্ধি চলো, কাম। আমাদের এই ছোট্ট কম্প্যানিয়নটি না থাকলে হয়তো আমি আর মৌমিতা অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারতাম, যাতে আমাদের অনেকটা টাকাও বাঁচতো, সময়ও বাঁচতো। কিন্তু কি আর করা যাবে। আমরা বেরিয়ে গেছি আমাদের এয়ারবিএনবি থেকে পেনাংয়ের, যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 11টা 20 মতন, এই 11:30 ধরুন। আর 1 ঘন্টা মতো লাগবে আমাদের এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে। 27 কিলোমিটার ডিস্টেন্স। 1 ঘন্টা একটু কমই দেখাচ্ছে, অ্যাপে দেখাচ্ছে 52 মিনিট, কিন্তু আমরা দুদিন বেরিয়ে যা বুঝলাম এখানে একটু ট্রাফিক বেশি রাস্তায়। তারপরে উইকডে আজকে মঙ্গলবার 23 ডিসেম্বর, আর একদম পিক অফিস আওয়ার এটা। এখন প্রচুর অফিস টফিসও আছে, সেই কারণে একটু সময় হাতে নিয়ে বেরোলাম। আমাদের 3:15-তে ফ্লাইট, অনেক টাইম রয়েছে হাতে। এখান থেকে 40 মিনিট লাগে ফ্লাইটে লাঙ্কাবি, বেশিক্ষণ না, একদমই কাছের ফ্লাইট। তো আমাদের ফ্লাইট আজকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কোড শেয়ার ফ্লাইট ফায়ারফ্লাই। তো সেটাতে করে যাব আমরা লাঙ্কাবি। পৌঁছাবো 4টে নাগাদ, অ্যারাউন্ড 4টের মধ্যে পৌঁছে যাব। ওখানেও আমাদের একটা হোটেল বুক করা আছে, আর এয়ারবিএনবি নেই। আর এটাই আমাদের লাস্ট ফেজ এই ট্যুরের। দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। আর এখন এয়ারপোর্ট পৌঁছাতে কতক্ষণ লাগবে সেটাই হচ্ছে প্রশ্ন। না, সময় সেদিনকে খুব একটা বেশি লাগেনি। সময়ের আগেই আমরা পৌঁছে গেছিলাম পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর পৌঁছেই তাড়াতাড়ি ঝাড়া হাত পা হওয়ার জন্য লাগেজটা করে দিয়েছিলাম ড্রপ। আমাদের লাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং অল ডান। সিকিউরিটি চেকিং কিছু করলোই না বেসিক্যালি, মানে জিনিসপত্রগুলো জাস্ট ট্রেতে বের করে দিলাম, হাত দিয়ে একবার জাস্ট গায়ে হাত পায়ে বুলিয়ে দিল, ব্যাস হয়ে গেলো সিকিউরিটি চেকিং। মানে কোনো স্ট্রিক্টনেসের ব্যাপার নেই। আমাদের ইন্ডিয়াতে যেরকম পারলে ভেতরের জামা কাপড়ও খুলিয়ে দেয়, সেরকম ব্যাপার নয় আর কি। খুবই মানে স্মুথ। ভিয়েতনামে এরকমই ছিল, সেমই ছিল। তো এখানেও একদম খুব স্মুথ, খুব তাড়াতাড়ি হয়েও গেল সিকিউরিটি চেকিং। এবার যাচ্ছি আমরা বোর্ডিং গেটের দিকে, আমাদের B4 বোর্ডিং গেট। অনেক টাইম রয়েছে, 1:20 বাজে, 2:45, মানে 1 ঘন্টার বেশি সময় রয়েছে। গিয়ে বসে থাকতে হবে, তো কিছু করার নেই। বসি, যদি কিছু খাবার থাকে খাবো টুকটাক, নাহলে বসে বসে গল্প করে সময় কাটিয়ে 2:45 বাজাতে হবে। 1-1.5 ঘন্টা সময় কাটানো কি আর এমন ব্যাপার। সর্বনাশের যন্ত্রটা হাতে নিয়ে কিছুক্ষণ চটকাতে চটকাতেই কখন যে 1-1.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর ডাক পড়ে গেল আমাদের বোর্ডিংয়ের। আর অবশেষে আমরা চেপে বসলাম গিয়ে ফায়ারফ্লাইয়ের ছোট্ট একটি ফ্লাইট। চলো, আমাদের সিট নাম্বার হচ্ছে 6D 6F। চলো। আমি আর রিদ্ধি এয়ার হোস্টেস দিদিমণির দেওয়া বিস্কিট আর জুস খেয়ে শেষ করার আগেই ফ্লাইট ল্যান্ড করে গেল লাঙ্কাবি এয়ারপোর্টে। এই জাস্ট ল্যান্ড করলাম লাঙ্কাবিতে। এই আমাদের পেছনে পুচকি ফ্লাইট, আর এই হচ্ছে লাঙ্কাবি এয়ারপোর্ট। হেঁটেই যেতে হচ্ছে নেমে। অসম্ভব রোদ আর সেমনি গরম। ডিসেম্বর মাসেও এরকম গরম ভাবা যায় না। প্রায় 32-33 ডিগ্রি টেম্পারেচার হবে। ঢুকি ভেতরে আগে এসিতে, প্রচণ্ড রোদ, পুরো চাক ফাটিয়ে দেবে আমার একদম।
আমরা লাগেজ নিয়ে নিয়েছি, এই আমাদের লাগেজ। এবার একটা ক্যাব বুক করবো, একদম পাশেই দেখাচ্ছে এয়ারপোর্টের। আমরা যেই হোটেলটা বুক করেছি, মমিতাই করেছে, কোকোনাট বিচ ভিলা, একদম পাশে, একদম বিচের উপরে। তো এখন মমিতা গেছে একটু ওয়াশরুমে, আমি আর রিদ্ধি সেরে এলাম একটু ফ্রেশ হয়ে, তারপর বেরোচ্ছি এখান থেকে। ক্যাবটা বুক করি, বেশি দেখাচ্ছে না, খুব কমই পড়ছে, এতে 5 রিঙ্গিতের মতো পড়ছে দেখাচ্ছে। কতক্ষণ লাগে দেখি। তো বাদাম দিল ফ্লাইটে, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছিল আর কুকিজ দিয়েছিল। তো রিদ্ধি খেলো, তো বাদাম খেলো, কুকিজ খেলো, আর খিদে পেয়ে গেছে ওর। ও তো আবার ভাত ছাড়া পারে না থাকতে। গিয়ে আমরা রিসর্টে গিয়ে আমরাও খাবো কিছু, আমরা সকালে খেয়ে এসেছি অল্প ভাত, এখন গিয়ে একটু দেখি কী খাওয়া যায়। খিদে পাচ্ছে আমাদের এবার। আমরা বেরোলাম এই বাইরে, গ্র্যাব বুক করলো মমিতা একটা। কোন লালটা? ওইটা না, ওটা 3237E। আমাদের কত নাম্বার, কত গাড়ির? 5411C। দেখা যাচ্ছে না লাল গাড়ি এখনো, দেখি চলে আসবে। এইদিকে লাইনে দাঁড়িয়ে আছে একটা লাল গাড়ি, ওটা হতে পারে। গাড়িটা আসুক, চাপি। বাইরে বেশ গরম আছে, হিউমিডিটি আছে, গরম খুব একটা নেই, হিউমিডিটিটা আছে। লাল গাড়ি তো সেদিন এসেছিল, কিন্তু গাড়ি চেপে এসিতে নিজের ঘাম শুকানোর আগেই আমরা নেমে গেলাম আবার আমাদের রিসর্টে। হোটেলে তো এলাম, কিন্তু চেক ইন কাউন্টারে কেউ নেই, রিসেপশনে। একটা নাম্বার দিয়ে কোথায় চলে গেছে, ফোন করলাম দেখি আসুক, বলছে আসছে, কাউকে পাঠাচ্ছে। এটার একদম সামনেই দেখুন, এদিকে সমুদ্র, এই যে দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। মানে আমরা বেকারি গ্র্যাবে করে এলাম, আমি তার টপকে চলে আসা যেত যদি অ্যালাউ করতো। একদমই কাছে, 3-4টে ফ্লাইট নামলো এর মধ্যে দেখলাম। রিদ্ধি যদি না থাকতো তাহলে আমরা হেঁটেই চলে আসতে পারতাম, আবার ফেরার দিনকে হেঁটেই চলে যেতে পারতাম। একদমই কাছে, 1 কিলোমিটারও নয় এয়ারপোর্ট থেকে। সমুদ্রটা বেশ শান্ত। এটা রিসেপশন এরিয়া, কেউ নেই যেখানে, শুধু আমরা বসে রয়েছি। খিদে পেয়েছে এত, কেউ নেই যে যাকে বলবো। চলে এসেছি আমাদের ভিলাতে। এই হচ্ছে S105, একটু ওপেন কনসেপ্টটা আর কি, সব কিছু খোলা খোলা ব্যাপার, বাথরুমও খোলা। এটা আমরা দেখেছিলাম যদিও ভিডিওতে, তাও আর কি দেখলাম যাই কি আর করা যাবে, একটু কমের মধ্যে পাওয়া গেছে এটাই। এই সামনেই হচ্ছে সমুদ্র একদম, আর এই হচ্ছে রুমের দরজা। এই খুললাম, এই একটা বেড, এখানে টিভি, আয়না, এসি। রুমটা বেশ গরম হয়ে আছে। বিছানাটা বড়, খারাপ না, টিভিটাও বেশ বড়, এখানে সবই দিয়েছে, চা কফি জিনিস টিনিস। এখানে একটা সুন্দর জিনিস রাখার মতন র্যাক টাইপের দিয়েছে, দুটো ছোট ছোট ড্রয়ার, এখানে ঘড়ি টড়ি রাখতে পারবেন, কোট রাখার জায়গা, দুটো বেড সাইড টেবিল, এখানে একজন বাঁদর লাফাচ্ছে। আর সবচেয়ে যেটা দেখার মতন জিনিস, এই যে এইটা দেখুন, খোলা আকাশের তলায় বসে আপনাকে কাজকর্ম করতে হবে এখানে। আর এখানে বেসিন, এখানে একটা আয়নাটা ঝুলিয়েছে দেখুন, উপরে দুটো তার দিয়ে, নিচে দুটো তার। এখানে স্নান করার জায়গা, আর এটা আরেকটা দরজা, এটা দিয়ে আবার রুমে যাওয়া যায়। এই তবে মনে হচ্ছে না সার্ভিস খুব একটা ভালো হবে, অনেকক্ষণ বলা কওয়া করে তারপরে চাবি পেলাম আমরা রুমের। কোনো রুম সার্ভিস নেই ওনাদের, বলে দিল প্রথমেই। 5:30 থেকে বিচ স্যাক স্টার্ট হয়, ওখানে গিয়ে খাওয়ার অর্ডার দিতে হবে, ওখানেই খাবেন। রুমে খাওয়া অ্যালাউড নেই। আর জল টল যেরকম আছে দেওয়া রয়েছে, লাগলে নিয়ে আসতে হবে বাইরে থেকে গিয়ে। আর স্মোকিং অ্যালাউড না রুমের ভেতরে, আর খাওয়া অ্যালাউড না, দুটোই বাইরে। ঠিক আছে, অসুবিধা নেই, কতক্ষণ ঘরে থাকবো। আর শুধু রিদ্ধির খাওয়াটুকু একটু ঠিকঠাক হয়ে গেলেই হলো। খাওয়া দাওয়া সেরে মৌমিতা রিদ্ধি দিয়েছিল একটা লম্বা ঘুম, কিন্তু আমার ঘুম আসছে না দেখে অগত্যা আমি বেরোলাম গুটি গুটি পায়ে আমাদের সামনের বিচটা এক্সপ্লোর করতে। আর সাক্ষী রইলাম একটা অসাধারণ সানসেটের। মৌমিতা রিদ্ধি একটু রেস্ট নিচ্ছে খেয়ে উঠে। আমরা খেলাম, গ্র্যাবে অর্ডার করেই খেলাম খাবার। ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো, দামও খুব রিজনেবল ছিল, বেশ ভালো ছিল টেস্টটা খাবারের। তো খেয়ে আমি বললাম তোমরা একটু রেস্ট নাও, আমি একটু যাই সামনে বিচটা থেকে ঘুরে আসি। বিচটা একটু পাথুরে, মানে প্রপার বিচ বলা যায় না এটাকে। আর এটা হচ্ছে স্যাকটা যেখানে খাচ্ছে লোকজন বসে, মানে এখান থেকে আমাদেরও খেতে হবে হয়তো আজকে বা কালকে। আর আমার পেছনে সানসেট হচ্ছে। এটা রিভিউতে পড়েছিলাম যে এদের সানসেটটা খুব সুন্দর দেখা যায়, একদম রুম থেকে বসে আপনি সানসেট দেখতে পারবেন।
আমি এই ক্যাফেটায় দেখলাম গিয়ে মেনুটা, মানে খাবার দাবারের অপশানস খুব কম, ওই ফিঙ্গার ফুড জাতীয় জিনিসপত্র রয়েছে, পিজা মেনলি ব্রিটিশ খাবার দাবার রয়েছে। একজন ব্রিটিশ ভদ্রলোকই চালান এটা, কোকোস ক্যাফে বলে। আর এমনি ড্রিঙ্কস যা পাওয়া যায় সেগুলো মোটামুটি সবই রয়েছে, কিন্তু খাবার দাবারের অপশান খুব কম। তো আমাদের বাইরে থেকে অর্ডার করেই খেতে হবে যা মনে হচ্ছে। ঘুম থেকে উঠে সাজুগুজু করে বাবু আবার বেরোলেন গাড়ি করে ঘুরতে। গন্তব্য লঙ্কাউই ড্রিম ফরেস্ট। টিকিট আমাদের আগেই অনলাইনে কাটা ছিল, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা আমি অনলাইনে কেটেছি টিকিটটা, একটা ফ্যামিলি অফার ছিল, 2 অ্যাডাল্ট আর 1 চাইল্ড, আর 2 অ্যাডাল্ট আর 2 চাইল্ড, 2 রকম রেট আছে। সেটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি টিকিট কাটেন, মানে বাচ্চা আর অ্যাডাল্টের, তার থেকে অনেকটাই কম পড়ে। আমার প্রায় অ্যারাউন্ড 25 রিঙ্গিতের মতো কম পড়েছে। এখানে দেখুন রেট দিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনাল রেট দিয়েছে, অ্যাডাল্ট 98, চিলড্রেন 78, সিনিয়র সিটিজেনটা ওরকমই। আর আমার পড়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি, টোটাল আমার পড়েছে 194 রিঙ্গিতের মতন। এবার আপনি হিসেব করে দেখুন, যোগ করে দেখুন, তাহলে 98 আর 78, তো 98 তো ওখানেই তো 200 হয়ে যাচ্ছে, আর 78 মানে 278, তো আমার অনেকটাই কম পড়েছে, প্রায় 78 রিঙ্গিতের মতো কম পড়েছে। যদি আপনি আলাদা আলাদা করে না কেটে ফ্যামিলি কম্বো কাটেন সেটা সুবিধা। এটা 2 চাইল্ডের একটা কম্বো আছে, ওটাও রেটটা দেখে নিতে পারেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা খুবই সুন্দর, মানে আমি রিভিউতে দেখেছি, তাই জন্যই এলাম, রিদ্ধির খুব ভালো লাগবে। এই লঙ্কাউই ড্রিম ফরেস্ট আমি কোথাও কোনো রেকমেন্ডেশনে কোনো দিন দেখি না, কিন্তু কেন দেখি না আমি সত্যিই জানি না। কি অসাধারণ একটা জায়গা, না গেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর সঙ্গে যদি আমাদের মতো এরকম একটা কচি কাঁচা থাকে তাহলে তো জমেই যাবে। বাচ্চাদের জন্য আদর্শ একটা জায়গা। তো অবশ্যই যদি আপনারা লঙ্কাউই যান, এটা 100% রেকমেন্ডেড। Dance instructions. He placed a hairbrush upon the rocks, hoping to lure one of the mermaids ashore. কি হচ্ছে? এই জায়গাটা দেখুন, আপনি মুখে আওয়াজ করলেই এই যে লাইটগুলো এখানে জঙ্গলের, এগুলো সব জ্বলবে। দেখুন আমি করছি, One of the greatest রিদ্ধি কর, ever told. তুমি করো, তুমি করো। একটা গোটা ঘন্টা কিভাবে পেরিয়ে গেছিল আমরা কেউ বুঝতে পারিনি, বিশেষত ঋদ্ধি। হ্যাঁ, অনেকটা হাঁটতে হয়েছিল ঠিকই, কিন্তু এতটা অদ্ভুত রোমাঞ্চকর একটা পরিস্থিতি ছিল, কেউ এক মুহূর্তের জন্য আমরা বোর হয়নি। ওই যে 3টে জায়েন্টকে দেখালো, তো ওই 3টে জায়েন্ট এখানে দেখলাম না, লাইট দেওয়া ছিল, ওদের গল্প দেখাচ্ছে। মারামারি করছে রিদ্ধি। অবশেষে পৌরাণিক গল্প থেকে বাস্তবে পদার্পণ করে আমরা আবার ক্যাব ধরে ফিরে এলাম আমাদের রিসর্টে। রিসর্টটা না অদ্ভুত, মানে একটা রিসেপশনে কোনো লোক নেই, ঢুকেছি থেকে একটা বুড়ো লোক বসছিল, সেই চাবি দিল। যাই হোক, ঠিক আছে, মানে বলেই দিয়েছে রুম সার্ভিস নেই কোনো, যেরকম সকালে বললাম আপনাদের। তো এখন রুমে জল লাগবে, দেখলাম এখানে একটা ওয়াটার কুলার রয়েছে, সেটা থেকে জল ভরে নিলাম, বোতল ছিল, জলের খরচাটা বেঁচে গেল। খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। এই সামনে একটা ক্যাফে আছে, সেটাতে ফিঙ্গার ফুড। তো এখন খাবার অর্ডার দিয়েছিলাম গ্র্যাবে। তো এই গ্র্যাবটা একদম লাইফ সেভার এই সাউথ ইস্ট এশিয়াতে, কোথাও কিচ্ছু নেই, মানে একদম জাস্ট এয়ারপোর্টের রানওয়ে শেষ হচ্ছে সেখানে রিসর্টটা, সমুদ্রের পাশে। এই এসছে আমাদের খাবার, খাবারটা নিয়ে নি, দাঁড়ান। Yeah, I have 50 ringgit with me. You have the change? I have 50 ringgit with me. You have change? You have small change? No, I don't have small. I only have 9 ringgit small change and 50 ringgit. I don't have any small change. I only got the 7 ringgit only. But I don't have anything else. I have Yeah. 9 You can transfer or 9 ringgit. I don't have account here. I've tried the GrabPay wallet also, but I don't have account here. ছেলেটি আমাকে দাঁড় করিয়ে নিজে গেল খুচরো জোগাড় করতে। খুচরো জোগাড় করে নিয়ে এসে আমার হাতে দিয়ে খাবারটি দিয়ে আমাকে থ্যাংক ইউ বলে তারপর গেল। লোকজনের পেশেন্স লেভেল ভাবুন জাস্ট। আমার জন্যে ছেলেটা গিয়ে সামনে ক্যাফে থেকে চেঞ্জ নিয়ে এলো, ওর কাছে চেঞ্জ নেই বলে। আমাদের দেশে হলে বলতো
পারবো না দিতে, আমি নিয়ে চলে যাচ্ছি, বা আপনি করে নিয়ে আসুন চেঞ্জটা, আমি পারবো না। ওর কী দায় পড়েছিল বলুন? অনেক ছোটো ছোটো কারণে না মানে একটা দেশের ট্যুরিজম ডেভেলপ করে, সেটা একটা দুটো কারণ হতে পারে, খুব ছোট হতে পারে, মেয়ের রিজন হতে পারে অনেকের কাছে, কিন্তু এই কারণগুলোর জন্যেই ট্যুরিজম ডেভেলপ করে কিছু কিছু দেশে, নাহলে করতো না। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করলাম। আপনারা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।